স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে সকালে শুয়ে সকালে উঠে তার করি না বৈদ্য লুটে। আমরা চাই সকল শিশু সবসময় সুস্থ থাকুক। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। আমাদের সাথে আছেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা রহমান সাথী। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপা, আমরা তো ফাঙ্গাল ইনফেকশনের কথা শুনলে বড়দের কথাই ভাবি। শিশুদের কি ফাঙ্গাল ইনফেকশন হয়? অবশ্যই, শিশুরাও মানুষ, তবে ছোট মানুষ। বড়দের যেমন ফাঙ্গাল ইনফেকশন হয় ঠিক তেমনিভাবে শিশুদেরও হয়। বরং আমি মনে করি শিশুদের একটু বেশি হয়, কারণ বড়রা আমরা কি করি, নিজেদের যত্ন নিতে পারি, আমরা নিজেরা প্রতিদিন গোসল করতে পারি, নিজেদের টেক কেয়ারটা আমরা করতে পারি, যেটা ছোট বাচ্চারা কিন্তু করতে পারে না। আর একদম ছোট বাচ্চা যারা নবজাতক তারা তো আরও পারে না। সেক্ষেত্রে বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আরও বেশি। এই ফাঙ্গাল ইনফেকশন বলতে আসলে আমরা কি বুঝি? ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে ছত্রাকজনিত রোগ, যেটাকে আমরা আমাদের টার্মে মাইকোসিস বলে থাকি। পৃথিবীর সব জায়গায় ছত্রাক আছে, মাটি, পানি, বালি, আমাদের শরীরেও আছে, আমাদের মুখে, আমাদের স্কিনে, সব জায়গায় কিন্তু ছত্রাক আছে। তবে সেটি সীমিত পরিসরে। ব্যাকটেরিয়ার সাথে ছত্রাক ভাই বোন মিলে ওরা বসবাস করে। যখনই এই ছত্রাক যে কোনো কারণে, সেটি হোক আমাদের ইন্টারনাল অথবা বাইরের কোনো প্রভাবকের কারণে যখন বেড়ে যায়, তখন তারা আক্রমণ করে এবং তখনই সেই ইনফেকশনটাকে আমরা বলি ছত্রাকজনিত ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশনে ছত্রাকের কথা বললেন, এছাড়া কি আর কোনো কারণ থাকতে পারে? হ্যাঁ, আরও কারণ থাকতে পারে। এই ছত্রাক যেখানে থাকে, যেমন স্যাঁতসেঁতে পরিবেশ, ঘামে, গরমে ওরা বেশি বসবাস করে। এই রিজনগুলোতে বা এই কারণগুলো যারা বেশি করেন তাদের কিন্তু ছত্রাক ইনফেকশনটি বেশি হয়ে থাকে। আপা, শিশুদের কি কি ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে? বাংলাদেশে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো শিশুদের মেইনলি হয়, সেগুলোকে যদি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটি হচ্ছে একদম চামড়ার উপরিভাগের লেয়ারে, সেখানে আক্রমণ করে ছত্রাক। আরেকটি হচ্ছে শুধু উপরিভাগ নয়, শরীরের আরও ভিতরের পার্টেও আক্রমণ করে। সো উপরিভাগের যে লেয়ার আছে, সেখানে যে ছত্রাকজনিত ইনফেকশনগুলো আছে, সেগুলি মোস্ট কমনলি হচ্ছে দাঁত বা দাউদ, আমরা জানি। এছাড়াও রয়েছে ছুলি, সোদ, এছাড়াও রয়েছে মাথার খুশকি। এগুলো হচ্ছে উপরিভাগের লেয়ারের যে ফাঙ্গাল ইনফেকশন। আরও ভিতরের যে লেয়ারগুলো আছে এগুলো একটু রেয়ার। তার মধ্যে কিছু নাম আছে যেগুলো আমরা খুব একটা জানাশোনা নাই। আমাদের মিউকোরমাইকোসিস, ব্লাস্টোমাইকোসিস, এগুলো খুব একটা পরিচিত নয়। ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াসিস, এটি একটি ফাঙ্গাল বা ছত্রাকজনিত রোগ, যেটিকে গ্রামাঞ্চলে দুধ ঘা বলে থাকে অনেকেই। এটি একদম ছোট বাচ্চাদের বেশি হয়ে থাকে, বিশেষ করে 0 থেকে 6 মাস এবং নবজাতকদের বেশি দেখা যায়। এটা কি ধরনের রোগ? যে মুখের ভিতরে এবং জিহ্বায়, জিহ্বা এবং তার দুই পাশের যে গাম বলি, মাড়ি বলি, সেখানে একটি সাদা পরতের মতো জমে। দেখে যখন আমরা বাচ্চাদের মুখটা হা করাই, দেখে মনে হবে যে দুধের একটা স্বরের প্রলেপ পড়েছে। এটিকেই আমরা ইউজুয়ালি বলে থাকি যে ক্যান্ডিডিয়াসিস, অথবা আমরা বলি দুধ ঘা, যেটি বাংলায় বলা হয়ে থাকে। এবং এটি কিন্তু ক্যান্ডিডা নামের একটি ফাঙ্গাস দিয়ে হয়, যেটি আমাদের মুখে সবসময়ই থাকে। আমার আছে, আপনার আছে, বাচ্চাদেরও আছে, কিন্তু সেটি একটি নর্মাল লেভেলে থাকে। তো যখন কোনো কারণে যে বাচ্চা ইমিউনো কম্প্রোমাইজড, মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অথবা তার মুখের হাইজিনটা মেনটেন হচ্ছে না, অথবা আরও কিছু কারণ আছে, ছোট বাচ্চাদের গ্রামাঞ্চলে অনেক লম্বা সময় ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, স্টেরয়েড খাওয়ানো হয়, এই বাচ্চাদের বিশেষ করে এই রোগটা দেখা যায়। আপা, এই ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াস কি ঘরোয়াভাবেই ঠিক হয়ে যাবে, নাকি ডাক্তারের কাছে যেতে হবে? মায়েরা যদি খুব সচেতন হন, অথবা যারা বাচ্চাগুলোকে দেখভাল করেন তারা যদি সচেতন হন, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় না। তাহলে তারা কিভাবে কি করবেন? আমরা যেটা সাজেস্ট করি যে মা বাবারা বা যারা বাসায় বাচ্চাকে দেখেন, তারা ছোট্ট একটা কটন নিয়ে তারা কি করবেন, ফুটন্ত পানিকে ঠান্ডা করে সেই পানি দিয়ে কিন্তু আমরা তার জিভ এবং মাড়ি, গাম, আমরা যেটাই বলি, ওই জায়গাটা পরিষ্কার করবেন ডেইলি, কমপক্ষে 2 বার। আমরা বড়রা তো ব্রাশ করতে পারি, ছোটরা তো ব্রাশ করতে পারে না, সেক্ষেত্রে তাদের ওরাল হাইজিনটা মেনটেন হলো। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসলে আরও কিছু পদক্ষেপ নেওয়া যায়, যেমন যদি কোনো মায়ের কোনো সমস্যা থেকে থাকে, মায়ের যদি ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে, তাহলে কিন্তু মাকে ট্রিটমেন্ট করাতে হবে। ফাঙ্গাল ইনফেকশন কিছু আছে? হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন অবশ্যই আছে, কারণ এটি ছত্রাক দিয়ে হয়। কারণ মায়ের যদি কোনো ব্রেস্টে বা নিপিলে কোনো যদি ছত্রাক ইনফেকশন থাকে, তো যেই বাচ্চাটি দুধ খাচ্ছে তার কিন্তু হবে। সো মায়ের ট্রিটমেন্টটা যদি আগে করানো হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা না হওয়ার চান্সটাই বেশি হবে।
আপা কি কি লক্ষণ দেখলে আমরা ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, অনেক বাচ্চাদেরই দেখা যায় যে এমন সংক্রমণ হয়েছে, অনেকে পরিষ্কার করার পরেও সাদা চামড়াটা উঠছে না, হ্যাঁ, সাদা যে দইয়ের মতো প্রলেপটা উঠছে না, বরং রক্ত বের হয়, এরকম হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একদম সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের অনেক ধরনের ভালো ভালো অপশন আছে, ইভেনচুয়ালি নবজাতকদের জন্যও খুব ভালো অপশন আছে, কিছু ড্রপ আছে, হ্যাঁ, যেটা অ্যান্টিফাঙ্গাল ড্রপ বলি আমরা, খুব ভালো কার্যকরী। সো যখনই দেখা যাবে যে একটি বাচ্চার বেশি হচ্ছে, মাত্রাতিরিক্ত হচ্ছে এবং কোনোভাবেই হোম রেমেডি দিয়ে কাজ হচ্ছে না, তখনই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপা আপনি বললেন নবজাতকের ফাঙ্গাল ইনফেকশন বা ওরাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, বড় শিশুদেরও কি হয়? হ্যাঁ, বড় শিশুদের হয়, যারা বেশি পরিমাণে চকলেট খায়, বাইরের খাবার খায়, সেই তুলনায় তাদের ব্রাশিংটা করা হচ্ছে না, ওরাল হাইজিনটা মেনটেন হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা প্রচুর রোগী পাই যে এরকম স্কুল গোয়িং বাচ্চা বা আরেকটু বড় বাচ্চা তারা কিন্তু নিয়ে আসে। আপা আপনি আরও একটি ফাঙ্গাল ইনফেকশনের কথা বলেছিলেন, দাউদ বা দাঁত। এটা কি ধরনের ফাঙ্গাল ইনফেকশন? প্রথমে আপনাকে বললাম যে এটিও চামড়ার উপরিভাগে হয়, শুধু চামড়ায় না, এটি কিন্তু নখ এবং চুলকেও এফেক্ট করতে পারে। সেটি বাচ্চাদের এবং বড়দের দুই ক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই ইনফেকশন কিন্তু হতে পারে বাচ্চাদের। মাথায় যেটি হয় এটিকে আমরা বলি একটু পুঁজ নিয়ে উঠে এবং চাপ দিলে একটু কেমন মনে হয় যে ভিতর থেকে পানি বা কষ বের হয়, খুব গোল রাউন্ড শেপের হয়। আর শরীরের যে অন্য জায়গায় হয় সেটি রাউন্ড শেপেরই হবে, মাঝখানে ফাঁকা থাকবে এবং বাইরের যে বর্ডারটা সেটি উঁচু থাকে, হ্যাঁ, এবং প্রচুর চুলকানি হবে। তবে বিশেষ করে যারা গরমে কাজ করেন বা গরমে নিয়ে যান বাচ্চাদেরকে, তাদের কিন্তু বেশি হবে, স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে বেশি হবে। আপা অনেকের দাঁত বা দাউদ হলে ব্যাটারির গুঁড়ো বা নিম পাতার রস লাগিয়ে থাকে, এটার কি আদৌ কোনো ভূমিকা আছে? এটির কোনো রকম ভূমিকা তো নেই, বরং এটি আরও ফাঙ্গাল ইনফেকশন থেকে আরও ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ডেকে নিয়ে আসে। সো এই কাজগুলো করা যাবে না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে যেটা করেন ডাক্তারের কাছে না গিয়ে আশেপাশের যে ফার্মেসির দোকানদার থাকেন তাদের কাছে যান। তখন তারা কি করেন, স্টেরয়েড কন্টেইনিং কিছু মলম দেন, হ্যাঁ, যেগুলো এই রোগের জন্য অত্যন্ত খারাপ। আমরা যে রোগীগুলো পেয়ে থাকি ইদানিং বাচ্চাদের এই দাঁত বা দাউদ নিয়ে আসে, তাদের রোগের কারণে কিন্তু না, এই যে ভুল ট্রিটমেন্টগুলো হচ্ছে তার পরবর্তীতে আরও কিছু ইনফেকশন অ্যাডেড হয়, সেই ইনফেকশনের জন্য আমরা পাচ্ছি। সো এই কাজগুলো একেবারেই করা যাবে না। আপা সেক্ষেত্রে দাউদের চিকিৎসা কি? দাউদের চিকিৎসার আগে আমরা যেটা পেশেন্ট বাচ্চার মা বাবাকে বলে থাকি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সুতি কাপড় পরবেন এবং গরমে রাখবেন না বাচ্চাকে। এর পাশাপাশি এখন বাংলাদেশে খুবই ভালো ধরনের কিছু অ্যান্টিফাঙ্গাল মলম আছে, ওষুধ আছে, যা দিলে কিন্তু খুব কার্যকরী। আপা আপনি আরেকটি ফাঙ্গাল ইনফেকশনের কথা বলেছেন, ছুলি, এটা আসলে কি? ছুলিটাকে বাংলায় খুব সোদ বলে থাকি আমরা। সোদ মানে হচ্ছে ছোট ছোট দানার মতো এবং কিছু সাদাও হতে পারে, কালোও হতে পারে। সেটি হতে পারে মুখে, হতে পারে গলায়, হতে পারে পিঠে, হতে পারে হাতের প্রথম একদম উপরিভাগে হতে পারে। এবং কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তাদের কিন্তু পুরো শরীরেই হতে পারে। হ্যাঁ, এটিকেই আমরা ইউজুয়ালি সোদ বা ছুলি বলে থাকি। এই ছুলি রোগটিও কি সংক্রামক? জি, এটিও একটি ফাঙ্গাল জনিত রোগ এবং একদমই উপরিভাগে থাকে ম্যালাসেজিয়া যে ফাঙ্গাসটি, এটি কিন্তু খুব দ্রুত ছড়ায়। যদি একজনের টাওয়েল বা গামছা অন্য কেউ ইউজ করে তাহলেও কিন্তু এই রোগটি সংক্রামিত হতে পারে। সেক্ষেত্রে কি কি প্রতিরোধ ব্যবস্থা আমরা নিতে পারি? আচ্ছা, একটি হতে পারে যে প্রথমত যে আমরা প্রথম থেকেই সচেতন হব, আমরা গরমে যাব না, ঘামবো না, আমরা গোসল করব, রেগুলার গোসল করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আরেকটি হতে পারে যে একজনের হয়ে গেছে, এখন বাসার বাকিরা কিভাবে আমরা এটা নিয়ে সচেতন হব। একজনের হয়ে থাকলে তাকে আমরা ট্রিটমেন্ট করাবো ডাক্তারের কাছে এবং বাকিরা তার যে কাপড় চোপড়, পরিধেয় কাপড় চোপড়, আমরা কেউ সেগুলো পরবো না এবং তার গামছা, টাওয়েল এগুলো কিন্তু সব আলাদা করে রাখতে হবে। ইভেনচুয়ালি সে যেই চিরুনি দিয়ে মাথা আঁচড়ায় সেটি পর্যন্ত কিন্তু আলাদা করতে হবে। আপা যাদের গরমে যেতেই হয়, যারা স্কুলে যাচ্ছে, মাঠে যাচ্ছে, তারা আসলে কিভাবে এটার প্রতিরোধ করবে? তাদেরকে আমরা বলি যে আপনারা লিলেন বা অন্য কোনো কাপড় চোপড় পরবেন না, সিল্কের কাপড় চোপড় পরবেন না, একদম পিওর কটন সুতির কাপড় পরবেন। তারা একবারের জায়গায় 2 বার গোসল করবেন। এই রুলসগুলো তাদের জন্য একটু বিশেষ করে প্রযোজ্য। এর পাশাপাশি আর কি কোনো নির্দিষ্ট চিকিৎসা আছে? ট্রিটমেন্ট খুবই ইজি, হ্যাঁ, কিন্তু যেটা সমস্যা হয় একজনের যদি ছুলি হয় তার কিন্তু আবার ছুলি হওয়ার পসিবিলিটি থাকে। এইটা হচ্ছে চিন্তার বিষয়।
ডাক্তারের কাছে গেলেই আমরা যে ওরাল অ্যান্টিফাঙ্গাল আছে সেটিও খুব বেশি দিন খেতে হয় না জি। চুলির জন্য, এবং মোটামুটি মলম লাগালেই পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়। সেটি বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি খুশকির কথা উল্লেখ করেছেন, শিশুদেরও কি খুশকি হয়? শিশুদের তো খুশকি হয়ই, বরং এটি একটি কিন্তু বাচ্চাদের অবহেলার একটি অন্যতম কারণ। বাবা মারা ভাবেন যে বাচ্চাদের তো মনে হয় খুশকি হয় না। হ্যাঁ, বাচ্চাদের দেখা যায় যে মাথা থেকে খুশকি চোখে চলে আসে, অন্যান্য শরীরে অন্যান্য পার্টে চলে আসে, তারপরেও কিন্তু আমরা খুব একটা কনসার্ন হই না। হ্যাঁ, জি। সো অবশ্যই বাচ্চাদের হয় এবং এটি নিয়ে কিন্তু আমাদের সচেতন হওয়ার দরকার। কি কি কারণে এই খুশকি হতে পারে? খুশকির একটি প্রধান কারণ হচ্ছে আমরা বললাম ছত্রাকজনিত রোগ। হ্যাঁ, কিছু ছত্রাক আছে যারা মাথায় থাকে। হ্যাঁ, কিন্তু যখনই তারা বেড়ে যায় তখনই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটি হয়। শুধু সেটাই না, অনেকেই করেন যে একটা চিরুনি দিয়ে মা বাবা মাথা আঁচড়ালেন, সেটি দিয়ে বাচ্চাদেরকে আঁচড়ালেন, দেখা গেল যে মায়ের বা বাবার কিন্তু খুশকি ছিল, সেটা থেকেও কিন্তু বাচ্চার খুশকি হতে পারে। এই খুশকি থেকে কি কি সমস্যা তৈরি হতে পারে? খুশকি থেকে যেটি হতে পারে, প্রথম জিনিস যেটি, খুশকির সব চামড়াগুলো এক জায়গায় জমা হয়ে সেটি খুব পুরু হয়ে যায় এবং ওখান থেকে কিছু কষ বা পানি বের হয়, যেটিকে আমরা ক্র্যাডেল ক্যাপ বলি। এটা মাথার একদম বিভিন্ন পোর্শনে হতে পারে। আরেকটি হতে পারে খুশকি থেকে চোখের যে পাপড়ি আছে সেই পাপড়িতে খুশকি জমে কিন্তু বাচ্চা চোখ খুলতে পারে না। এবং শুধু এটিই না, আপনারা জেনে খুব অবাক হবেন যে খুশকি থেকে পুরো শরীরে খুশকি ছড়িয়ে গিয়েছে এরকম বাচ্চা আমরা দেখি। ওই বাচ্চাদের ডায়রিয়া, ভমিটিং, জ্বর আসে, রক্তশূন্যতা হয়, এই বাচ্চাদের হাসপাতালে ভর্তি করতে হয়। এটি কিন্তু খুশকি থেকে ডেভেলপ করে। সো খুশকি হয়েছে বা খুশকি হবে না, এটি কিন্তু সব বিবেচনা বাদ দিয়ে সচেতন হতে হবে বাবা মাদের। খুশকি থেকে কি চুল পড়ে যেতে পারে? অবশ্যই। চুল পড়ার, বাচ্চাদের চুল পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে খুশকি। আগে আমরা সবসময় জানতাম যে বড়দের চুল পড়ে। হ্যাঁ, এবং আমরা পেশেন্ট রোগী কিন্তু পাই ওরকমই যে বড়রা আসছেন চুল পড়ছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চা কিন্তু তাদের চুল পড়ছে, মায়েরা সাথে করে নিয়ে আসছেন। তার মধ্যে যেটা বললাম যে খুশকি একটি অন্যতম কারণ। যতদিন পর্যন্ত খুশকি থাকবে তার কিন্তু চুল পড়বেই। মায়েরা ভাবেন যে বাচ্চার মনে হয় অন্য কোনো কারণে সমস্যা হচ্ছে কিনা চুল পড়ার, তারা অন্য ব্যাপার নিয়ে খুব কনসার্ন থাকেন। কিন্তু যেই বাচ্চার খুশকি আছে সেটা যদি রিজলভ না করা হয়, সেই বাচ্চার কিন্তু চুল পড়া কখনোই কমবে না। এই খুশকি ছাড়াও আর কি কোনো কারণ থাকতে পারে চুল পড়ে যাওয়ার? অবশ্যই, খুশকি ছাড়াও বাচ্চাদের অনেক কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে অপুষ্টি। অপুষ্টির শিকার যে বাচ্চাগুলো তাদের কিন্তু প্রচুর চুল পড়ে। এবং আরেকটি কারণ হচ্ছে রক্তশূন্যতা, এনিমিয়া যেটাকে আমরা বলে থাকি, এটি কিন্তু চুল পড়ার অন্যতম একটি কারণ। হ্যাঁ, এছাড়া আরও কিছু কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে খুশকি, আরেকটি হচ্ছে সোরিয়াসিস, এবং আর যেই কারণটি আমরা ইদানিং পাচ্ছি সেটি হচ্ছে মায়ের হয়তো বা কোনো কারণে ভিটামিন ডি লেভেল কম ছিল, সেই মায়ের বাচ্চার কিন্তু চুল পড়ছে। তখন পরীক্ষা করে দেখা গেল যে সেই বাচ্চারও কিন্তু ভিটামিন ডি এর অভাব রয়েছে। আপনি সোরিয়াসিসের কথা বলেছিলেন, এই রোগটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। সোরিয়াসিস একটি জিনগত রোগ। আমাদের নিজেদের জিনের মিউটেশনের কারণেই কিন্তু এই রোগটি হয়ে থাকে। এবং এই রোগটি যেমন স্কিনে হয় তেমনি মাথায় হয়, যেটি আপনাকে বলছিলাম যে চুল পড়ার একটি কারণ হচ্ছে সোরিয়াসিস। মাথার মধ্যে কিছু ঘায়ের মতো হয় এবং সেই ঘায়ে খুব একটা চুলকানি থাকে না, কিন্তু যেই জায়গায় হবে সেই জায়গার চুল কিন্তু পড়ে যাবে। এবং এটি বাচ্চাদেরও কিন্তু খুব মোস্ট কমন, বড়দের যেমন কমন বাচ্চাদেরও তেমন খুব কমন। জি, কি কি কারণে এই সোরিয়াসিস হতে পারে? সোরিয়াসিসে প্রথমে আমি বললাম যে এটি একটি জিনগত রোগ। এর কিছু প্রভাবক রয়েছে। হ্যাঁ, যেমন ইনফেকশন, বাচ্চাদের খুব কমনলি ঠান্ডা কাশি লেগে থাকে, এদের কিন্তু সোরিয়াসিস হওয়ার চান্স বেশি থাকবে। অথবা হচ্ছে যারা খুব বেশি স্ট্রেসে থাকে, স্কুল একদম মাত্র শুরু করলে স্কুল, যেই বাচ্চাদের খুব জোরে করে স্কুলে যেতেই হবে, পড়াশোনা করতেই হবে, এই বাচ্চাদের কিন্তু সোরিয়াসিসগুলো বেশি হয়। আরও কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ালে সোরিয়াসিস বাড়ে, তবে আমরা ছোট বাচ্চাদের ইউজুয়ালি ওই ওষুধগুলো দেওয়া হয় না, এটা বড়দের জন্য প্রযোজ্য। সোরিয়াসিস থেকে ভবিষ্যতে আর কি কি জটিলতা হতে পারে? সোরিয়াসিসে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে একটা হতে পারে যে চুল পড়ে যাচ্ছে, মাথায় যদি হয়, শরীরের যদি অন্য পার্টে হয়, সেখান থেকে কিন্তু সেই জিন থেকে আরও ভিতরে ঢুকে আমাদের সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে, আমাদের কিডনি, লিভার সমস্যা হতে পারে। এবং পরবর্তীতে শেষ পর্যন্ত যেটি হয়, পুরো শরীর ছেয়ে যায় সোরিয়াসিসের লেশন দিয়ে। হ্যাঁ, সেটি কিন্তু একটি ইমার্জেন্সি কন্ডিশন। আমরা কমপ্লিকেশন সম্পর্কে জানলাম, এর চিকিৎসা আসলে কি? সোরিয়াসিসের সুনির্দিষ্ট যে একদম চিকিৎসা করে ভালো হয়ে যাবে এই কথাটি বলা যাবে না, তবে
ডাক্তারের কাছে যদি পরামর্শ নেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু একটি সুন্দর লাইফ লিড করা যাবে, সুন্দর একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করা যাবে। সো আমাদের বাবা মায়েদের এবং ডাক্তাররা আমরা যেটা বলি যে আপনারা সচেতন হবেন যে বাচ্চাকে ট্রিটমেন্ট করাবেন ডাক্তারের কাছে অবশ্যই এবং যত্ন নেবেন। আপা, যেহেতু আমরা চুল পড়া নিয়েই কথা বলছি, আমরা কিন্তু অনেক সময় দেখি যে শিশুর মাথায় গোল করে বা বৃত্তের মতো একটা নির্দিষ্ট জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে। এর ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, এটি খুব কমন। হ্যাঁ, এবং গ্রামাঞ্চলে এই রোগটা আমরা খুব দেখতে পাই। আমাদের টার্মে আমরা এটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। হ্যাঁ, অনেকে বলে যে রাতে ঘুমিয়েছি, সকালে উঠে দেখি যে চুল নাই, বাচ্চার মনে হয় তেলাপোকা খেয়ে ফেলেছে, এরকম বলে। বেসিক্যালি এটি কোনো তেলাপোকা খায়নি, এটি একটি রোগ। হ্যাঁ, এটি একটি রোগ এবং এটি কিন্তু একটি জিনগত রোগ। আপা, এটার চিকিৎসাটা কেমন? এটার চিকিৎসাটা বেশ ভালো, সুনির্দিষ্ট কিছু চিকিৎসা রয়েছে। একদম যারা ছোট বাচ্চা তাদেরকে আমরা শুধু মলম দিই, এবং আরেকটু বড় হলে কিছু ইনজেকশনের ব্যাপার আছে, মলমের সাথে কিছু ওষুধ খাওয়ার ব্যাপার আছে, এবং লেটেস্ট বড়দের জন্য আরও কিছু ট্রিটমেন্ট আছে, লেজার আছে, বায়োলজিক্স আছে, যেগুলো আমরা ইউজুয়ালি ছোট বাচ্চাদেরকে দেই না। বেশ ভালো অপশন আছে, যা পেশেন্ট কিন্তু বেশ ভালো রেসপন্স করে, ছোটদেরও বড়দেরও। আপা, আমরা যে নানা ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কথা শুনলাম, এগুলো থেকে পরবর্তীতে কি কি জটিলতা তৈরি হতে পারে? যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিয়ে থাকি তাহলে কিন্তু বেশ ভালো জটিলতা দেখা দিতে পারে। যেমন প্রথমেই আমরা যেটা বললাম ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ওরাল থ্রাশ, সেটা থেকে কি হতে পারে, সেই জীবাণু কিন্তু গলার ভিতরে চলে যেতে পারে। হ্যাঁ, সেটি হচ্ছে একদম ইসোফেগাস পর্যন্ত, গলার যে অন্ত্রনালী সেখানে যেতে পারে, সেটি একটি সমস্যা। দাঁত যদি ট্রিটমেন্ট না করা হয়, দাঁত বা দাউদ, সেক্ষেত্রে কি হতে পারে, পুরো শরীর ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট তখন আমরা অনেক ভালো ওষুধ দিয়েও কিন্তু সারাতে পারি না। আরেকটি হচ্ছে সোদ বা ছুলি, এটি কিন্তু ইউজুয়ালি মুখে বা গলায়, পিঠের দিকে থাকে, সেটি তখন পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে, একদম পুরো শরীর সাদা 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 চামড়ার মতো ওঠা শুরু হতে পারে, এটি হচ্ছে কমপ্লিকেশন। এছাড়া খুশকি, সেটা আমি প্রথমেই বলে নিয়েছি যে খুশকি যদি অবহেলা করা হয় সেটি কিন্তু চোখে, কানে এবং পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। এবং লেইনার্স ডিজিজ নামে একটি ডিজিজ আছে, যেটা আমি আপনাকে বলেছিলাম যে খুশকি থেকে পুরো শরীর ছড়িয়ে যাওয়ার পরে রক্তশূন্যতা, জ্বর, বমি তৈরি হয়। এটি কিন্তু খুব ইমার্জেন্সি একটি কন্ডিশন। আপা, আমরা চাই না কোনো শিশুরই ফাঙ্গাল ইনফেকশন হোক, সেক্ষেত্রে বাবা মা কি সতর্কতা অবলম্বন করতে পারেন? বাবা মায়েরা শীতকালে এবং গরমকালে সবসময় বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটি হচ্ছে প্রধান এবং একমাত্র পন্থা যেই কারণে বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন না হওয়া যেতে পারে। ওকে, আরেকটি হচ্ছে আমি আপনাকে তখনই বলেছিলাম যে আমরা সুতির কাপড় পরবো, ঢিলে ঢালা কাপড় পরবো, আমরা নিয়মিত সুষম খাবার খাবো, আমরা নিয়মিত ঘুমাবো, এবং আমরা বাইরের কোনো খাবার যেগুলো আছে, চকলেট, চিপস, এগুলো আমরা বাচ্চাদেরকে কম খেতে বলবো। তাহলে কিন্তু আমাদের ওরাল হাইজিনও মেনটেন হবে, মুখের ভিতরে যে ফাঙ্গাস রোগগুলো সেগুলো কমবে। আর যদি আমরা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে যে চামড়ায়, চুলে, নখের যেই ফাঙ্গাল ইনফেকশনগুলো, এগুলো কিন্তু কমবে। আপা, আজকে আমরা শিশুর ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ দুরন্ত টিভিকেও। আজ এই পর্যন্তই। কথা হলো শিশুর ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।